তারিখটা ছিল 1908 সালের 9 নভেম্বর। তখন সন্ধ্যা প্রায় 7টা। মধ্য কলকাতার সার্পেন্টাইন লেন ধরে ডিউটি সেরে বাড়ি ফিরছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুধে সাব ইন্সপেক্টর মিস্টার নন্দলাল ব্যানার্জি। তখনও কলকাতার রাস্তায় ইলেকট্রিকের আলো সেভাবে চালু হয়নি। সেদিন সন্ধ্যা থেকেই কেমন যেন একটা কুয়াশার মতো জিনিস নেমেছে। গ্যাসবাতির কমজোরি আলোয় অল্প দূরেরও কোনো কিছু ঠিক মতো ঠাউর করা যাচ্ছে না। এদিকে সবার অলক্ষ্যে পুরনো শিব মন্দিরের ঠিক সামনে অন্ধকারে দুজন মানুষ হাতে চিনি বাদামের ঠোঙা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে যেন কারোর অপেক্ষা করছেন। নন্দলাল বাবু গুনগুন করে তার প্রিয় একটা গান গাইতে গাইতে বাড়ির দিকে ফিরছেন। নন্দলাল বাবুর মনটা আজকে বেশ ভালো। ওপর মহল থেকে তিনি পাকা খবর পেয়েছেন যে খুব শীঘ্রই উনি প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। আর হবে নাই বা কেন? সরকার বাহাদুরের জন্য কয়েকদিন আগেই যে কাজটা তিনি করে দিয়েছেন সেটা করার মতো বুকের পাটা কজনে থাকে শুনি। হঠাৎ পাশেই অন্ধকার গলি থেকে ধূমকেতুর মতো ধুতি পরা দুই যুবক একেবারে সামনে এসে দাঁড়ালো। আলো আন দিয়ে ঢাকা মুখ দুজনেরই। কিছু বুঝে ওঠার আগেই সামনের জন কোমর থেকে সেই রিভলভার বার করে দারোগা সাহেবের বুক লক্ষ্য করে পর পর দুটো গুলি চালালেন। মাটিতে লুটিয়ে পড়লেন মিস্টার নন্দলাল ব্যানার্জি। মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে শেষবারের মতো আততায়ীদের দেখার একটা শেষ চেষ্টা তিনি করলেন। কিন্তু ততক্ষণে দুই যুবকই ভোজবাজির মতো অন্ধকারে মিলিয়ে গেছেন। কে এই নন্দলাল ব্যানার্জি? আর কেই বা তাকে গুলি করে মারলো? কিছুই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না তো। ঘটনাটা কি আর কেন জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গত শতাব্দীর একেবারে শুরুর দিনগুলিতে। সারা দেশ জুড়ে তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে। যদিও 1857 সালের পরে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু সশস্ত্র বিক্ষোভ দেখা দিলেও সেগুলি কোনো সংগঠিত ছিল না। এছাড়াও নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব এবং দেশের বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলাপগুলিকে বিদেশি শাসকরা সহজেই দমন করতে সক্ষম হচ্ছিল। ইংরেজদের অত্যাচারে জর্জরিত মানুষের একটা বড় অংশ ধীরে ধীরে কংগ্রেস তথা অন্যান্য নরমপন্থী রাজনৈতিক দলগুলির অহিংস রাজনীতির উপর আস্থা হারাতে শুরু করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের বিপ্লবীরা বেশ বুঝতে পারছিলেন যে সংঘবদ্ধভাবে সশস্ত্র প্রত্যাঘাত না করতে পারলে ইংরেজদের দেশ ছেড়ে দাঁড়ানো যাবে না। সেই সময় দেশের নানা জায়গায় বেশ কিছু গুপ্ত সংগঠন তৈরি হয়। 1902 সালে অবিভক্ত বাংলার প্রখ্যাত বিপ্লবী প্রমথনাথ মিত্রের উদ্যোগে তৈরি হয় অনুশীলন সমিতি। মূলত এদের প্রাথমিক কার্যকলাপ ঢাকা থেকে পরিচালিত হলেও কলকাতাতেও তাদের শাখা ছিল। 1905 সালে প্রস্তাবিত বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে আন্দোলনের সময় 1906 সালে শ্রী অরবিন্দ ও তার ভাই বারিন ঘোষ অনুশীলন সমিতির কলকাতার শাখাকে যুগান্তর নাম দিয়ে নতুনভাবে সংগঠিত করেন। উপেন্দ্রনাথ দত্ত, রাজা সুবোধ চন্দ্র মল্লিক ও আরো বেশ কিছু বিপ্লবী এবার বাংলার বিপ্লবীও তাদের সাথে যোগ দিলেন। যদিও এর সাথে আরো বেশ কিছু গুপ্ত রাজনৈতিক সংগঠন বাংলায় গড়ে উঠেছিল, তবুও ঢাকা অনুশীলন সমিতি আর যুগান্তর দলের বিপ্লবী সদস্যরাই ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও প্রত্যাঘাত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। স্বাভাবিকভাবেই এইসব সংগঠনগুলো ইংরেজ সরকারের চক্ষুশূল হয়ে দাঁড়ায় আর সরকার তাদের বেআইনি ঘোষণা করে। এরা গোপনে মিটিং করত, লিফলেট বিলি করত। এই গুপ্ত সংগঠনগুলোর বেশ কয়েকটা নিজস্ব পত্রিকাও ছিল। বহু বাঙালি মানুষজন গোপনে এদের নিয়মিত অর্থ সাহায্যও দিতেন। ইংরেজ সরকার বহু চেষ্টা করেও এইসব সংগঠনগুলি ভেঙে দিতে পারছিলেন না। যদি ইংরেজদের হাতে এই গুপ্ত সমিতিগুলোর সাথে সামান্যতম যোগাযোগ আছে এমন কেউ ধরা পড়ত, তাহলে তার উপর চলত অমানসিক অত্যাচার। বিচারের নাম করে প্রহসন করে মিথ্যা মামলায় নাম জড়িয়ে দিয়ে অসংখ্য মানুষকে দীর্ঘদিনের জন্য জেলে পাঠানো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা।
ডগলাস কিংসফোর্ড, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। সেটা তখন স্বদেশী জাগরণের উত্তম সময়। কিংসফোর্ড ছিলেন ভয়ঙ্কর অত্যাচারী। ইংরেজ সরকারের বিপক্ষে যারা যত সামান্যই বিরুদ্ধাচারণ করুক না কেন, তাদের তিনি কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতেন। ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ একটা আস্ত শয়তান। এই আস্ত শয়তানের জন্যই অনেক মানুষ মারা গিয়েছিলেন ওই সময়। যেন ঠিক একটা আস্ত শয়তানের প্রতিমূর্তি সেটা। বিপ্লবী আন্দোলনের সাথে জড়িত কেউ ধরা পড়লেই সবার সামনে উলঙ্গ করে চাবুক করার আদেশ, সশ্রম কারাদণ্ড, এমনকি রোজা আন্দামান। সেই সময় কলকাতা থেকে প্রকাশিত বাংলার দৈনিক যুগান্তর, বন্দে মাতারাম ইত্যাদি যেগুলিতে ওনার অত্যাচারের বিরুদ্ধে লেখা হতো, সেগুলোকে উনি প্রায় বাজেয়াপ্ত করার নির্দেশ দিতেন। এরকমই একবার কলকাতা হাইকোর্টে ওনার এজলাসে যুগান্তর পত্রিকার তৎকালীন সম্পাদক শ্রী অরবিন্দ আর প্রকাশক বিপিন চন্দ্র পালের বিচার চলছে। কিংসফোর্ডের নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এজলাসের বাইরে বহু মানুষ জড়ো হয়েছেন। কিংসফোর্ডের নির্দেশে পুলিশ উপস্থিত মানুষকে ছত্রভঙ্গ করার জন্য নির্মমভাবে লাঠি চালাতে লাগলো। বহু লোকের হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মাথা ফেটে মাটিতে মানুষ লুটিয়ে পড়লেন। সেদিন এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ালেন মাত্র 15 বছরের এক বাঙালি বালক সুশীল সেন। কিংসফোর্ড এজলাস ছেড়ে বেরিয়ে এসে সবার সামনে সুশীল সেনকে উলঙ্গ করে 15 ঘা বেত দিলেন। সবার সামনে রক্তাক্ত সুশীল অমানসিক বেত্রাঘাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, এতদিন ধরে বাংলার বিপ্লবীদের মনে যে আগুন জ্বলছিল তাতে ঘৃতাহুতি পড়ল। এবার কিংসফোর্ডের খেলা শেষ করতেই হবে, মারতেই হবে তাকে। দায়িত্ব দিলেন বাংলার অন্যতম বিপ্লবী সংগঠন যুগান্তর দলের সভ্যতা। ডাকা হলো 19 বছর বয়সী তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকিকে। অন্য একজন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সঙ্গে চাকিকে এই কাজের দায়িত্ব দেওয়া হলো।